সেই ডিটারমিনার নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিটারমিনার। সো এটি হচ্ছে ইন্ট্রো ক্লাস, আমি এটার শিরোনাম দিচ্ছি ইন্ট্রো ক্লাস ডিটারমিনার। ইন্ট্রো ক্লাস ডিটারমিনার অর্থাৎ ডিটারমিনারের প্রারম্ভিক একটা ক্লাস, কারণ ডিটারমিনারে বেশ কয়েকটা ক্লাস নেব, কারণ এখানে অনেক কিছু শেখা রয়েছে। সো ডিটারমিনার, আমি এর সঙ্গে আজকের ডিটারমিনার যে বিষয়টাকে প্রাধান্য দেব, অ্যান্ড ইটস, এটা অর্থাৎ ডিটারমিনার এর ইটস কী দেবো আমরা, ইটস কজ অফ অরিজিন। কজ অফ অরিজিন অর্থাৎ এই ডিটারমিনার কেন উৎপত্তি হলো, ডিটারমিনার না থাকলেই বা কী সমস্যা হতো, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। যারা পেইড ব্যাচে যুক্ত আছো, টেনশনের কোনো কারণ নেই, তারা এই নোটটা পেইড ব্যাচে ক্লাসটি শেষ হওয়া মাত্র পেয়ে যাবে। কেমন? আচ্ছা, ডিটারমিনারের আলোচনার শুরুতে ছোট্ট আমার একটা কোশ্চেন আছে তোমাদের উদ্দেশ্যে, যারা তোমরা আমার সঙ্গে যুক্ত হয়েছো। প্রশ্নটা হচ্ছে, একটু ভালো করে চোখ কান খোলা রেখে শুনতে হবে এবং বুঝতে হবে। সেটা হলো যে, ধরো আমি একটি প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, অর্থাৎ তোমার জন্য আমার কাছে কোনো খবর নেই। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আমি নোয়ের নিচে আন্ডারলাইন করলাম, ওকে, এবং নোয়ের নিচে আন্ডারলাইন করে বললাম যে এটা কোন পার্টস অফ স্পিচ। একটু ফিল করো, আমি যদি বলি যে নোটাকে কোন পার্টস অফ স্পিচ বলতে পারি, এটা যদি একটা বাক্য হয়, আমি যখন তোমাকে পার্টস অফ স্পিচ শেখানোর চেষ্টা করছি, সেখানে বলেছিলাম শুরুর ক্লাসে যে বাক্যে ব্যবহৃত, এই তো সেন্টেন্স, এই তো বাক্য, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ, প্রতিটি অর্থবোধক শব্দ, যতগুলো এখানে শব্দ তুমি দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু অর্থবোধক শব্দ, এবং সবগুলো কিন্তু হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ কোনোটা নাউন, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডজেক্টিভ, কোনোটা অ্যাডভার্ব, কোনোটা প্রেপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। এখন নোটাকে আমরা কি বলতে পারি? আমি জানি তোমরা অনেকেই হতে পারো, অনেকেই হয়তো আনসার দিয়েছ, কিন্তু এখানে একটা মজার টুইস্ট অপেক্ষা করছে তোমাদের জন্য। দুইটা টুইস্ট, একটা আনসার এবং আরেকটা হচ্ছে মানে কোয়েশ্চেনটা কোথা থেকে আমি নিয়েছি, সেই সোর্সটা আমি তোমাদেরকে বলবো। একটা ছোট্ট শর্টকাট তোমরা মাথায় গেঁথে রেখেছ অনেক, এবং আমিও তোমাদের বলেছি, সেটা হলো যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, বা নাউনের আগে যে শব্দটি বসে সেটি অ্যাডজেক্টিভ বসে। এই শর্টকাটটা অনেকের মনে আছে, এবং স্বাভাবিকভাবেই তোমরা ভাবছো নিউজ শব্দটা অবশ্যই নাউন, মানে খবর। অতএব নিউজের আগে যেহেতু নো বসেছে, তাই নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই সেন্স থেকে তুমি এটাকে অ্যাডজেক্টিভ বলেছ, এটাই কিন্তু স্বাভাবিক। এটা স্বাভাবিক না? অনেকে এটা অ্যাডজেক্টিভ বলেছে। আবার কেউ কেউ বলছো যে না, এটা অ্যাডজেক্টিভ নয়। এটা কি? গত ক্লাসে আমি যখন তোমাদের শিখিয়েছিলাম, গত ক্লাসে অর্থাৎ ক্লাস 13-এ, সেখানে বলেছিলাম যে ডিটারমিনার নামক একটা শব্দ আছে, যেটা নাউন আসার কারণে মূলত, বা নাউনের প্রকারগুলো থাকার কারণেই ডিটারমিনারের জন্ম হয়েছে। তার মানে নাউনের পূর্বে কিন্তু কি বসে? ডিটারমিনার বসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দুইটা, যে নিউজ শব্দটা নাউন, নাউনের আগে বসা নো শব্দটি কি আমি অ্যাডজেক্টিভ বলবো, নাকি নিউজ শব্দটি হচ্ছে নাউন, তার আগে বসা শব্দটিকে আমি ডিটারমিনার বলবো? ব্যাস। এখন আমি যদি এইখানে দুইটা অপশান করে দিই, অপশান এ আমি যদি বলি এটা কি অ্যাডজেক্টিভ, অপশান বি আমি বলি এটার নাম হচ্ছে ডিটারমিনার, আর তোমাকে কনফিউজ করার জন্য আমি আরেকটি অপশান দিলাম যে বোথ, দুইটাকেই আমি সঠিক বলতে পারি। বলো তো দেখি তুমি এটাকে কী বলবে। আমি কমেন্টে নজর রাখছি। বিশেষ করে এই ক্লাসগুলো যারা পরবর্তীতে রেকর্ড করবে, তারা অবশ্যই এই টেস্টগুলো একটু পজ দিয়ে থামিয়ে করবে। ওকে, স্বাভাবিকভাবেই একটা বিষয় তোমরা সবাই জেনে রাখো, যে নো শব্দটিকে অ্যাডজেক্টিভ বলাটা একটা অন্যায়। কেন অন্যায়? একটু পরে আলোচনা জানতে পারবে। আসলে এখানে মূলত এই নোটা হচ্ছে ডিটারমিনার। নোটার নাম কি? ডিটারমিনার। এটা অ্যাডজেক্টিভ নয়। কেন নয়? ছোট্ট একটু কারেকশান করে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি। অ্যাডজেক্টিভ হতে গেলে তার তিনটা ফর্ম থাকা জরুরি। যখন আমরা অ্যাডজেক্টিভ আলোচনা করব বিশদভাবে, সেইখানে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা বর্ণনা করে যেগুলো নাউন প্রোনাউনের দোষ গুণ, এই অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম থাকা জরুরি। একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ, এবং আরেকটি হচ্ছে সুপারলেটিভ, যেটাকে আমরা বলি যে গুড, বেটার, বেস্ট, ওইরকম ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। বুঝতে পেরেছো? অর্থাৎ যেগুলো ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো গুণ প্রকাশ করে, সেগুলোই তো অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, ওইগুলো। সো অ্যাডজেক্টিভের এই তিনটি গুণ থাকা খুব জরুরি, তবেই এটিকে অ্যাডজেক্টিভ বলা যাবে। এখন বলো তো, নোয়ের কি কোনো পজিটিভ হয়? নোয়ের কি কোনো কম্পারেটিভ হয়? নোয়ের কি কোনো সুপারলেটিভ হয়? হয় না তো? আচ্ছা, যেহেতু হয় না, তাই মডার্ন গ্রামার, অর্থাৎ এখনকার গ্রামার থিওরি অনুযায়ী, মডার্ন গ্রামার বলছে যে নোটাকে কোনোভাবে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না, একে নির্দিষ্ট করে বলতে হবে ডিটারমিনার।
আচ্ছা, তাহলে মডার্ন গ্রামারের কনসেপ্ট হচ্ছে এটি অ্যাজেক্টিভ নয়, এটা হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ যা তিনটা ফর্ম হয় না, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, ওই জাতীয় শব্দ যদি নাউনের আগে বসে তাহলে তাকে আর আমরা অ্যাজেক্টিভ বলতে পারবো না, তার নাম হচ্ছে ডিটারমিনার। এই ছোট্ট জিনিসটুকু মাথায় রাখো, তাহলে আজকের আলোচনাটা ধরতে অনেক সুবিধা হবে। ওকে, এই হচ্ছে একটা বিষয় যা তোমরা ভাবো তা নয়। আরেকটি বিষয় হচ্ছে এই কোশ্চেন্সগুলোই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বড় বড় পরীক্ষাগুলোতে তুমি হয়তো বা দেখতে পাবে। এটা বিসিএসে আসা একটা প্রশ্ন, 40তম বিসিএসে আসা প্রশ্ন, বাট এটা হচ্ছে একেবারে বেসিক একটা বিষয়। এখন আসো ডিটারমিনার নিয়ে বিস্তারিত আলোচনায় আসি, যে ডিটারমিনার কি ডিটারমিনার নাকি অন্য কিছু। তাহলে এখানে আমার একটা প্রশ্ন রয়ে যায়, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ বলি, কিন্তু পার্টস অফ স্পিচের প্রকারের ভিতরে কিন্তু ডিটারমিনার নেই। খেয়াল করো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তো 8টা। সো ডিটারমিনার নেই। তাহলে এখানে আরেকটা মজার জিনিস, সবাই একটু নোট ডাউন করে রাখো, সবাই একটু লিখে রাখো। সেটা হচ্ছে আমরা যে পার্টস অফ স্পিচকে আমরা 8টা প্রকার বলি। কয়টা প্রকার বলি? 8টা প্রকার বলি। সেই 8টা প্রকার এখন কিছুদিন পরেই হয়তো বা ব্যাপক আকারে মডার্ন গ্রামার থিওরি অনুযায়ী তুমি সেটাকে 9টা প্রকারে দেখতে পাবে। পার্টস অফ স্পিচ কিন্তু 8টির পরিবর্তে 9টা প্রকার হতে পারে। এই যে নবম প্রকারের যে কথাটা বলছি সেটাই হচ্ছে মূলত কি বলতো, যে নাইন্থ যে কাইন্ডটা বলছি আমরা, নবমতম প্রকারের নামই হচ্ছে ডিটারমিনার। অর্থাৎ এরপর থেকে পার্টস অফ স্পিচ বিস্তারিত কেউ যদি জানতে চায় তাহলে ওই 8টা বলবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এবং হচ্ছে ডিটারমিনার। যদি এটা বলো তবেই এই সেন্টেন্সটায় তুমি বলতে পারবে বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আই এটি প্রোনাউন, হ্যাভ এটি ভার্ব, নো এটি ডিটারমিনার 9তম প্রকার, নিউজ এটি হচ্ছে নাউন, ফর হচ্ছে প্রিপোজিশন, ইউ হচ্ছে প্রোনাউন। আশা করি ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন। অর্থাৎ একটা জিনিস তোমরা মনে রেখো যে নাউনের পরে ডিটারমিনার বসবে না, বরং ডিটারমিনার বসবে নাউনের আগে। এই কথাটা মনে রেখো। পাশাপাশি আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, শর্টকাট 2 যেটা বলবো আমি, যে যখনই ডিটারমিনার প্লাস কোথাও নাউন দেখতে পাবে, ইকুয়াল টু একটা চমৎকার জিনিস পাবে, দেখতে তার নাম হচ্ছে নাউন ফ্রেজ। এখন অনেকে মন খারাপ করতে পারো, বলতে পারো স্যার আমরা শিখছি ডিটারমিনার, তাহলে এখানে নাউন ফ্রেজ কেন আসলো? ভুলে যেও না, আমরা কিন্তু নাউনের চ্যাপ্টারের মধ্যে রয়েছি। নাউন চ্যাপ্টার শেষ করে আমরা ডিটারমিনার শুরু করেছি, আমরা নাউন চ্যাপ্টার শেষ করে কিন্তু প্রোনাউন শুরু করিনি। সো আমাদের মূল বিষয়টা হচ্ছে একটা টপিকের সঙ্গে অন্য ওই টাইপের কোন কোন জিনিসের সঙ্গতি সেটাকে আমরা একসাথে টেনে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দুটো শর্টকাট মনে রেখো, যে ডিটারমিনার প্লাস বসে হচ্ছে নাউন, অর্থাৎ নাউনের জন্য ডিটারমিনারের আগমন, আর ডিটারমিনার আর নাউন যদি কোথাও একসাথে থাকে তাহলে তার নাম বলবো আমরা নাউন ফ্রেজ। একটা মজার কথা বলি, আমি যতটুকু আলোচনা করেছি এখান থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেনের আনসার ইজিলি করতে পারবে। সেটা হচ্ছে আমি ওই বাক্যটাই, প্রথম বাক্যটা যদি নিয়ে আসি, যে আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখন আমি নো নিউজ নিয়ে একটু খেলবো, নো নিউজের নিচে আন্ডারলাইন করবো, নো নিউজের নিচে আন্ডারলাইন করবো। ওকে, এখন যদি বলি যে বলো তো নো নিউজ এইটুকুর নাম কি, আমার মনে হয় আর একটু দেরি হবে না। প্রথম কথা, নাউন, নিউজ মানে খবর, নো যে ডিটারমিনার ছোট্ট করে হলেও তো জেনেছো, পুরো না জানলেও। আর ডিটারমিনার এবং নাউন যখন একসাথে থাকে তার নাম হচ্ছে নাউন ফ্রেজ। তার নাম কি? নাউন ফ্রেজ। সুতরাং নাউন ফ্রেজ সম্পর্কে হালকা একটু ধারণা তোমরা নিয়ে রাখলে পরবর্তীতে যখন ফ্রেজ নিয়ে বিস্তারিত কথা বলবো তখন নাউন ফ্রেজের আরো অনেক কথা তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? আশা করি জিনিসটা মনে থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস ছোট্ট করে এই নোটসটা তোমরা করে রাখো, যেটা নাউন ফ্রেজ বললাম, নাউন ফ্রেজের পাশে লিখবে যে ডিটারমিনার প্লাস ডট 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 নাউন, রাইট? ডিটারমিনার প্লাস ডট 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 নাউন, অর্থাৎ এই ডিটারমিনার আর নাউন এদের মাঝখানে যদি কখনো ফাঁকা থাকে তাহলে উড়ে এসে জুড়ে বসবে যে তার নাম হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই কথাটা একটু মনে রেখো। ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে সেখানে কি বসবে? সেখানে বসবে অ্যাডজেক্টিভ। প্রসঙ্গত বলি, ডিটারমিনার প্লাস নাউন এটাও যেমন নাউন ফ্রেজ, একইভাবে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন ইজ ইকুয়াল টু তার নামও হচ্ছে নাউন ফ্রেজ। তার নামও হচ্ছে নাউন ফ্রেজ। অতএব নাউন ফ্রেজের অনেক গঠন রয়েছে, অলরেডি কিন্তু আমি তোমাদেরকে 2টা গঠন দেখিয়ে দিলাম। এবার একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। আই হ্যাভ এই বাক্যটা নেব, আই হ্যাভ ফিলিং ইন দ্য গ্যাপ ফর ইউ। এই ফিলিং ইন দ্য গ্যাপের রাইট আনসার কি হবে? আনসার কি হবে সেটা তো পরের কথা, কিন্তু কি ধরনের শব্দ মাঝখানে হবে আমার মনে হয় এটা বসাতে তোমাদের দেরি হওয়ার কথা না। আই হ্যাভ নো ডট ডট নিউজ, আমি যদি বলি যে এই মাঝখানে শব্দটা কি, ওই ফুড হবে, অপশন বি নাইসলি হবে,
অপশন সি সো হবে, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় আত্মবিশ্বাস নিয়ে বোঝাতে বসাতে পারবে নো, যেগুলো হচ্ছে ডিটারমিনার। ওকে, নিউজ শব্দটি হচ্ছে নাউন, একইভাবে মাঝখানে করে দেওয়া হয়েছে ফাঁকা, ঠিক এই সিস্টেম অনুযায়ী অর্থাৎ মাঝে যে শব্দটি বসবে সেটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। সো এই তিনটি শব্দের মধ্যে থেকে অ্যাডজেক্টিভটা খুঁজে বের করো। আই হ্যাভ নো গুড নিউজ ফর ইউ। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফিলিং ইন দ্য গ্যাপে দক্ষ হওয়ার জন্য বা ছোটখাটো এই যে বিষয়গুলোতে পাণ্ডিত্য অর্জনের জন্য এই ফ্রেজের স্ট্রাকচার শর্টকাটগুলো জানা খুব জরুরি। আচ্ছা, এখানে আরেকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, অনেক সময় বুঝতে পারো না। নাউন ফ্রেজকে ডিকশনারিতে শর্টকাটে বলা হয় এনপি, মানে নাউন ফ্রেজ। ঠিক আছে, এই নোটটা ছোট্ট করে রাখতে পারো যে নাউন ফ্রেজ ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি। এনপি হচ্ছে নাউন ফ্রেজ। অন্যদিকে আমরা যদি এন ডট পিডি, তাহলে হচ্ছে ইজ ইকুয়াল টু কি বলতো, নাউন অথবা প্রোনাউন, নাউন অর প্রোনাউন, প্রোনাউন। এটা তোমাদের শিখতেই হবে। আর কেন এটা শেখাচ্ছি, কারণটা বলি। আমি তোমাদের প্রথম থেকে এই কথাগুলো বলেছিলাম যে আমি তোমাকে হয়তোবা 50টি ক্লাস ইংরেজির উড়োজাহাজ বানিয়ে দেবো না, কিন্তু আমি তোমাকে ইংরেজি শেখার জন্য যে পথ চলা, ইংরেজি শেখার পথে আমি তোমাকে হাঁটাবো। তুমি এই 50টি ক্লাস করার পর ইনশাআল্লাহ যে কোনো বই কেনো, যে কোনো ভালো টিচারের ক্লাসে তুমি অ্যাটেন্ড হও, যে কোনো কোর্সে তুমি যুক্ত হও, ইনশাআল্লাহ তুমি একেবারেই বোবার মতো বসে থাকবে না। তুমি এনজয় করবে এবং তোমার মনে হবে হ্যাঁ আমি কিছুটা জানি। তো যে কারণে আমি সবসময় সবাইকে বলি যে তুমি যে কোর্সে করতে যাও, এই কোর্সের আগে কিন্তু আরো কিছু বিষয় থাকে, শর্টকাট টেকনিক থাকে, ওগুলো বুঝতে না পারাটা। একটা বই কিনলে সেই বই হয়তো বা কোথাও এনপি এই শর্টকাট ইউজ করা হয়েছে বা এন ডট পি, তুমি জানো না হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কি। সো আমি চেষ্টা করি সব জিনিসগুলো খুঁটিনাটি এই খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য। আমি জানি না তোমরা খুশি হও কিনা, যারা খুশি হও অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা ডিটারমিনার নিয়ে যে এতগুলো কথা বলছি, চলো আমরা ডিটারমিনারের একটু প্রকারগুলো জেনে আসি। কাইন্ডস অফ ডিটারমিনার, কাইন্ডস অফ ডিটারমিনার্স, অর্থাৎ ডিটারমিনার প্রকার কতগুলো রে বাবা? ডিটারমিনার কি ধরন আছে নাকি? আমরা যখন বলি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, আমরা বলি যে নাউন 5 প্রকার, ইত্যাদি ইত্যাদি প্রকার, কিন্তু গ্রামারিয়ানরা বলছে যে ডিটারমিনারের স্পেসিফিক কোনো প্রকার নেই। তাহলে তারা ছকে বাঁধা কয়েকটি শব্দকে ডিটারমিনারের অন্তর্ভুক্ত করেছে। তো চলো আমরা সেগুলো মোটামুটি একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তার নাম্বার 1 সবচাইতে যেটা প্রথমে আসে সেটি হচ্ছে আর্টিকেল। নাম্বার 1 হচ্ছে আর্টিকেল। আমি একটু নোট করছি। আর্টিকেলের পরে সবচেয়ে যে বিষয়টি বেশি আসে সেটা হচ্ছে পজেসিভ। পরে আমি পাশে পজেসিভগুলো লিখে দেবো, একটু ওয়েট করো। আর্টিকেলের পরে পজেসিভ, পজেসিভের পরে আসবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, একটা টপিকের ভিতরে কত টপিকের আবাসন, অনেক টপিক রয়েছে। ডেমনস্ট্রেটিভ। এরপরে হচ্ছে নাম্বার, বিভিন্ন রকমের নাম্বার আছে। এই নাম্বারটার জায়গাতে আমি অপশন 1 করে দেবো হচ্ছে কার্ডিনাল। কার্ডিনাল। আর নাম্বার 2 হলো, আর নাম্বার 2 হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল, ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। একটু ওয়েট করো, আমি সবগুলো বলে দিচ্ছি। তাহলে হচ্ছে আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, তারপরে হচ্ছে নাম্বার, এরপরে হচ্ছে কোয়ান্টিফায়ার, এরপরে হলো কোয়ান্টিফায়ার। নাম্বার 5 হচ্ছে কোয়ান্টিফায়ার, QUANTIFIER, কোয়ান্টিফায়ার। এখন এই হচ্ছে মৌলিক 5টা বিষয়। এর সঙ্গে এক্সট্রা কিছু বিষয় যুক্ত হয়। এক্সট্রা যেমন ধরো ডিস্ট্রিবিউটিভ আসে, ডিস্ট্রিবিউটিভ কোনো সময় দেখতে পাবে ডিস্ট্রিবিউটিভের সঙ্গে ডিস্ট্রিবিউটিভ। ওকে, এরপরে কোনো সময় তুমি ইন্টারোগেটিভ ডিটারমিনার দেখতে পাবে, ইন্টারোগেটিভ ডিটারমিনার দেখতে পাবে। এরপরে তোমার হচ্ছে নাউন ফ্রেজও কিন্তু ডিটারমিনারের অন্তর্ভুক্ত। মানে কিভাবে আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিফায়ার, ওকে ফাইন, এই হচ্ছে মোটামুটি বেসিক কয়েকটা। ধৈর্য নিয়ে লেগে থাকো। যদি তোমার ইচ্ছে থাকে ইংরেজি শেখা, তাহলে আর্টিকেলের ক্ষেত্রে আমরা দেখে অভ্যস্ত এ, তারপরে এম, তারপরে ডি। পজেসিভের ক্ষেত্রে আমরা যেগুলো দেখে অভ্যস্ত, যেমন আই, মি, মাই 3 নম্বর ফর্ম। তারপরে কি বলতো, উই, আস, আওয়ার, সবসময় পজেসিভ। এরপরে কি বলতো, হি, হিম, হিজ, শি, হার, হার। ওকে, দে, দেম, দেয়ার। তারপরে ইট, ইটস, পজেসিভ। আমি ইটিসি এটসেট্রা দিলাম। ডেমনস্ট্রেটিভ কোনগুলো খুব খুব ইম্পর্টেন্ট। ডেমনস্ট্রেটিভ একটু ফিল করো, ইয়েস, দিস, এটা সিঙ্গুলার। যারই প্লুরাল হচ্ছে DASE, দিস। ওকে, দ্যাট, ওইটা সিঙ্গুলার।
জারি প্লুরাল হচ্ছে দোজ। তার মানে এইগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, প্রসঙ্গত ছোট্ট একটা নোটস তোমাদের আমি দিয়ে রাখি। ডেমনস্ট্রেটিভ এই শব্দগুলোর উদয় হয়েছে মূলত আর্টিকেল দা থেকে। কারণ দা যেখানে যেখানে বসতে পারে সেখানে সেখানে কিন্তু এই দিস দ্যাট দোজ এগুলো বসতে পারে। তো এক অর্থে দায়ের উৎপত্তি হিসেবে ডেমনস্ট্রেটিভ ধরা হয়। আমরা আর্টিকেলে এটা সম্পর্কটা একবার দেখব কেমন। আচ্ছা, নাম্বারের ক্ষেত্রে বলি, অনেক রকমের নাম্বার হয়, তার ভিতরে কার্ডিনাল নাম্বার যেমন ধরো 1 2 3 4 1 2 3 4 ইত্যাদি। এটাকে অর্ডিনাল যখন বলবো পজিশন, আমরা বলি যে প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা 1 2 3, খেয়াল করো 1 2 3। আর যখন বলবো প্রথম দ্বিতীয় তৃতীয় অবস্থান বা তম, তখন ফার্স্ট সেকেন্ড থার্ড এই টাইপগুলো। ফার্স্ট এফ আই আর এস টি ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড, এরপর হচ্ছে টি এইচ আই আর ডি থার্ড। ওকে, কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনগুলো? কোয়ান্টিফায়ারের মধ্যে হচ্ছে যে বিশেষ করে মেনি, মাছ, মেনি, এরপরে হচ্ছে মাছ, পরিমাণ যেগুলো বোঝায় মোর, মোস্ট ইত্যাদি। মোস্ট ইটিসি, এটা ইন্ট্রো ক্লাস তো আমাদের দ্বিতীয় সেগমেন্টে বা পরের ক্লাসে দেখবে বিস্তারিত পাবেন। তো এই ডিস্ট্রিবিউটিভ ইন্টারোগেটিভ নাউন ফ্রেজ, এটার কথা আমরা বলবো যখন হচ্ছে দ্বিতীয় সেগমেন্টে আমরা কথা বলবো। তাহলে এখানে তোমরা ছোট্ট একটা ধারণা পেয়েছো। তাহলে বলো তো, এখন আমি যদি একটা কথা বলি যে ডিটারমিনার ক্লাস হচ্ছে নাউন, দ্যাট মিন্স কি বলো তো? আমি যদি কথা বলি যে ডিটারমিনারের পরে নাউন বসে, এর মানে কি জানো? এর মানে হচ্ছে অল কাইন্ডস অফ ডিটারমিনার্স। অর্থাৎ ডিটারমিনার্সের যতগুলো প্রকার তুমি এখানে দেখতে পেলে, আর্টিকেল, পজেসিভ, এই সবগুলোই কিন্তু নাউনের আগে বসতে পারে। সবগুলো কি কোথায় বসতে পারে? নাউনের আগে বসতে পারে। সো ডিটারমিনার এবং নাউন, এই কথাটি তোমার কাছে যতটা ছোট মনে হচ্ছে, দিস ইজ নট লাইক দ্যাট, এটা কিন্তু এত ছোট নয়। এর ভিতরে অনেকগুলো প্রকার রয়েছে। এই প্রকারগুলোর ভিতরে আবার বিশেষ ইউজ আছে, সেগুলো আমি তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, এবং সেইগুলোর কার্যকারিতা কি আমি তোমাকে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার মনোযোগ দিয়ে জাস্ট লুক এট দিস। এই বাক্যগুলো দেখে এবার তুমি একটু করে চেয়ে থাকো, আমি কি দিচ্ছি। প্রথমটা হচ্ছে, আমি বললাম দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। ওকে, এরপরে আমি বললাম যে দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। এরপরে আমি আরেকটা বাক্যতে বললাম যে মাই বুক is on the desk, আমার বইটা ওই ডেস্কের উপরে। এরপরে ধরো আমি বললাম যে some books কি বলতে পারি? must be here, এখানে অবশ্যই থাকা উচিত। এরপরে আমি বললাম যে many books are damaged, অনেক বই নষ্ট হয়ে গেছে। এরপর আমি বললাম যে three books are missing, তিনটা বই মিস হয়েছে। এরপর আমি বললাম আর অনেক কথা বলতেই পারি। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রতিটা বাক্যতেই বুক নাউন শব্দটি রয়েছে, কিন্তু নাউনের পূর্বে তুমি খেয়াল করে দেখো যে এক বিশেষ ধরনের শব্দ এসেছে, বিশেষ ধরনের শব্দ দা। এটা কিন্তু রেফারিং করছে, নির্দেশ করছে, স্পেসিফিক করছে একটা জিনিসকে, করছে না? স্পেসিফিক করছে। একইভাবে এই শব্দটাও স্পেসিফিক করছে, স্পেসিফিক, কিন্তু সাম, মেনি, থ্রি এগুলো কিন্তু পরিমাণ প্রকাশ করছে, কোয়ান্টিফাইং করছে। এনিওয়ে, আমার মূল কথা হচ্ছে নাউনের পূর্বে যে শব্দটি বসেছে দা, দিস, মাই, সাম, মেনি, থ্রি, এই সবগুলোর নামই হলো ডিটারমিনার। কেননা ডিটারমিনার প্লাস পরের শব্দটি নাউন হয়, ডিটারমিনার পরের শব্দটি নাউন। এখন অনেক রকম ডিটারমিনার, এটা হচ্ছে আর্টিকেল প্লাস নাউন। পরেরটা কি বলতো? দিস ডেমনস্ট্রেটিভ প্লাস হচ্ছে নাউন, শর্টকাটে ডেমস লিখলাম, ডেমনস্ট্রেটিভ একটু উপরে দেখে নিও। দিস মাই, এটি হচ্ছে পজেসিভ প্লাস হচ্ছে নাউন। সাম, স্পেসিফিক ভাবে নাম বলতে হবে, সামটাকে আমরা কি বলতে পারি? এনিওয়ান, এটা কিন্তু একটা কোয়ান্টিফায়ার। এই লিস্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো কোয়ান্টিফায়ার প্লাস হচ্ছে নাউন। মেনি বুকস ইজ ইকুয়াল টু মেনি বুকস। মেনিটাকে কি বলতে পারি? মেনিও একটা কোয়ান্টিফায়ার, এটা হচ্ছে সাম হচ্ছে জেনারেল আর মেনি হচ্ছে স্পেসিফিক। সো এটা একটা কোয়ান্টিফায়ার প্লাস নাউন। আর থ্রি বুকস, এটা কি বলতে পারি? নাম্বার বলতে পারি, এটা হচ্ছে নাম্বার।
নাম্বার, এখানে 3 জায়গাতে কিন্তু আমি থার্ড বলবো না, হ্যাঁ থার্ড বলা যাবে না। সো নাম্বার প্লাস হচ্ছে নাউন। তাহলে সেটা বুঝে নিয়েছো যে বিভিন্ন ধরনের বিভিন্ন নামের ডিটারমিনারগুলো নাউনের আগে বসতে পারে। এই কারণেই তোমাকে প্রকারগুলো জেনে রাখতে হবে। এই যে দি বুক, দিস বুক, মাই বুক, সাম বুক যেটা কথা বলি, এই সকল শব্দগুলো কিন্তু হচ্ছে আবার নাউন ফ্রেজ। তার মানে এখানে একটা মজার জিনিস শুনে নাও। আর্টিকেল প্লাস নাউন সেটার নামও নাউন ফ্রেজ। ডেমনস্ট্রেটিভস প্লাস যদি নাউন হয় সেটিও নাউন ফ্রেজ। পজেসিভের পরে যদি কোনো নাউন হয় তার নামও নাউন ফ্রেজ। কোয়ান্টিফায়ারের পরেও যদি কোনো নাউন থাকে তার নামও নাউন ফ্রেজ। মেনি বুকস কোয়ান্টিফায়ার প্লাস নাউন সেটাই নাউন ফ্রেজ। যদি কোনো নাম্বারের পরে নাউন থাকে তাহলে তার নাম হচ্ছে নাউন ফ্রেজ। আমরা শুধুমাত্র ডিটারমিনার শিখছি না, আমরা শিখছি ডিটারমিনারের সঙ্গে নাউনের সম্পর্ক এবং ডিটারমিনার এবং নাউন একসাথে হয়ে গেলে তার আবার একটা নাম হয় নাউন ফ্রেজ, সেটাও জানার চেষ্টা করছি। এখন মজার কথা হচ্ছে একটা সেন্টেন্সে অনেক ডিটারমিনার যদি বসে যায় তখন কি অবস্থা হবে? একটা টেস্ট দিই এবং তুমি আমাকে আনসারটা বলো। কোশ্চেনটা হচ্ছে চুজ CH choose the correct answer. সঠিক আনসার খুঁজে বের করো। অপশন এ আমি বললাম যে all his money is kept in the bank. এই একটা অপশন। আর পরবর্তী অপশনে হিজটাকে আমি সামনে দেব। his all money is kept in the bank, অর্থাৎ তার সকল টাকাই ব্যাংকে রাখা হয়েছে। এবার বলো দেখি কোন আনসার থেকে তুমি রাইট করবে। আমরা মোটামুটি এটা জেনে গেছি যে নাউনের পূর্বে ডিটারমিনার বসতে পারে। এখন আমরা সেটাই দেখব যে নাউনের পূর্বে যখন একের অধিক ডিটারমিনার বসে তখন তোমার ভেতরে তথ্যের কেমন জট লেগে যায়। মাশাআল্লাহ, অনেকেই রেসপন্স করছো। আসলে শেখা জিনিসটা মোটেই সহজ নয়। তুমি যদি শিখতে চাও বেসিক ভাবে, তুমি যদি জীবনে আর কখনো ইংরেজি শিখতে না চাও, তাহলে তোমাকে তো শুরু থেকে শিখতে হবে। আর বেশিরভাগ ব্যর্থতা নেমে আসে শুরুটা অনেক সুন্দর হলেও তোমরা মাঝপথে থেমে যাও। আর এই যে মাঝপথে যারা থেমে যাও না তারাই মূলত ব্যর্থ হও। আমি বিশ্বাস করি যে কোনোভাবে যদি একটু করে শেষ পর্যন্ত লেগে থাকা যায় তাহলেও যা শেখা যায়, মাঝপথে থেমে গেলে তো আর তা হয় না। তাই আমি বিশ্বাস করি যে যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই লেসনগুলোর সঙ্গে লেগে থাকবে তারা অবশ্যই দিন শেষে অনেক ভালো কিছু পাবে এবং সেই শেখা তোমরা নিজেরাই করবে। ওয়েট করো 50তম ক্লাসের জন্য। আচ্ছা, কেউ কেউ বলছে যে দুইটা আনসার রাইট। এখন আমি যদি বলি যে দেখো একটা নোট ডাউন করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট। সেই নোটটা হচ্ছে একসাথে ডিটারমিনার অনেক বসতে পারে। একসাথে ডিটারমিনার কয়টা বসতে পারে? ডিটারমিনার প্লাস ডিটারমিনার বসতে পারে, প্লাস নাউন হতে পারে। তার মানে ডিটারমিনার বাবা তুমি যে কয়টা থাকো না কেন একটা নাউন থাকতেই হবে। কেননা প্রথমেই বলেছি ডিটারমিনার ইজ ইউজড ফর নাউন। ডিটারমিনার কার জন্য বসে? নাউনের জন্য বসে। এখন গ্রামারিয়ানরা বলছে যে যখন ডিটারমিনার নাউনের আগে 2, 1 বা তার অধিক হয় তখন কোনো ক্ষেত্রে প্রথম যে ডিটারমিনারটা আছে এটাকে বলা হয় প্রি ডিটারমিনার। কি ডিটারমিনার? প্রি ডিটারমিনার। আর পরেরটাকে বলা হয় শুধু ডিটারমিনার। আর পরেরটা হচ্ছে নাউন। অতএব প্রি ডিটারমিনার জিনিসটাকে আমি চিনি নিলাম। যেই লাউ সেই কদু। অনেকে বলতে পারে যে ডিটারমিনার, কেউ বলতে পারে যে আগেরটা নাম হচ্ছে প্রি ডিটারমিনার। টেনশনের কোনো কারণ নেই, ডিটারমিনার দুইটা একসাথে বসতে পারে। কিন্তু কথা হচ্ছে পজিশনটা কি, তোমাকে অবস্থা জানতে হবে। সো আমি এবার শিরোনাম দিলাম একই সেন্টেন্সে যখন একের অধিক ডিটারমিনার পাশাপাশি বসতে চায় তারা একটা পজিশন বা একটা বিশেষ সিকোয়েন্স বোঝায় রেখে বসে। প্রথম কি বসে? প্রথমে বসে কোয়ান্টিফায়ার, QUANTIFIER, কোয়ান্টিফায়ার। এরপরে বসবে যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল। এরপরে যদি বসে তাহলে বসবে ডেমনস্ট্রেটিভ। এরপরে যদি বসে তাহলে বসবে পজেসিভ। এবং এরপরে যদি বসে তারপরে বসবে নাম্বার। আর সবার শেষে আমি বলবো একটা নাউন। একটু ভালো করে চোখ কান খুলে রেখে জিনিসটা অনুভব করো। দুইটাই সাধারণত বসে। তো দুইটা বসে দেখতে হবে যে কোয়ান্টিফায়ার যদি একটা বসে তাহলে এরপরে কি বসবে? আর্টিকেল বসবে না হয় ডেমনস্ট্রেটিভ বসবে। এই আর্টিকেলও বসবে আবার ডেমনস্ট্রেটিভ বসবে এমন কখনো হবে না। দুইটা বসবে। যদি কাছাকাছি বসতে চায় তাহলে আর্টিকেল বসবে তারপর ডেমনস্ট্রেটিভ বসবে। হ্যাঁ, কিন্তু কখনোই এমন হবে না যে আগে বসবে আর্টিকেল পরে বসবে কোয়ান্টিফায়ার। তবে এখানে একটা মজার কথা হচ্ছে এই কোয়ান্টিফায়ার আমি যখন বলছি তোমার মাথায় আসতে হবে যে কোয়ান্টিফায়ার কোনগুলো। একটু আমি তোমাদের এক্সাম্পল দিই। যেমন আমি যদি বলি অল দ্য বয়েজ ভার্সেস দ্য অল বয়েজ, একটু খেয়াল করবো আমরা। এবার আমি যদি বলি বোথ মাই স্টুডেন্টস, স্টুডেন্টস ভার্সেস মাই বোথ স্টুডেন্টস। এরপর ধর আমি বললাম যে হিজ 3
পেন্স বলবে কোন পাশটা রাইট। হিজ 3 পেন্স আরেক পাশে আমি বললাম যে হচ্ছে 3 হিজ পেন্স। এরপরে আমরা বললাম যে ম্যানি দিস প্রবলেম, আর হচ্ছে দিস ম্যানি প্রবলেম। এর ভিতরে কয়েকটা তোমরা মোটামুটি ইজি মনে হওয়ার কারণে বা দেখেছো বলে পারবে, আর অনেকে তো লটারি করা শুরু করবে। অনেকে ভাববে যে যা বাবা কোনটা যে হবে বুঝে ওঠা মুশকিল। অল দ্য বয়েজ, অল বয়েজ দেখে দুটোকেই রাইট মনে হচ্ছে, কিন্তু সিস্টেমে আসতে হবে। অলকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার লিস্ট দেবো আমি আগামী ক্লাসগুলোতে, একটাও আমি বাকি রাখবো না, সবগুলো। সো অল হচ্ছে কোয়ান্টিফায়ার, এবং নিয়মে বলছে তারপরেই বসবে আর্টিকেল, তারপরেই বসবে আর্টিকেল, তারপরে নাউন। কিন্তু কোনোভাবেই আর্টিকেল আগে বসেছে আর কোয়ান্টিফায়ার পরে বসেছে, এটা কখনোই হবে না। সো এটাকে আমরা বলছি রাইট। বোথ, এটাও কোয়ান্টিফায়ার, আমি লিস্ট দেবো। কোয়ান্টিফায়ার পরে বসবে পজেসিভ, এই যে পজেসিভ। কিন্তু কখনোই পজেসিভ হবে আগে আর কোয়ান্টিফায়ার যাবে পরে, এত বড় সাহস তো আসতে পারে না। আচ্ছা প্রশ্ন বলি, বোথ পরে কিন্তু অ্যাকচুয়ালি অফ হবে, মানে বোথ অফ মাই স্টুডেন্ট। সরাসরি বোথ কিভাবে বসে না। হিজ 3 পেন্স, চলে এবার দেখি। হিজটাকে বলছি আমরা পজেসিভ, হিজটাকে বলছি আমরা পজেসিভ। নাম্বার তারপরেই দেখো, এবং তারপরে হচ্ছে নাউন। কিন্তু তুমি কোনোভাবেই নাম্বারটাকে আগে নিলে আর পজেসিভটাকে পরে নিলে কখনোই হতে পারে না। ম্যানি দিস প্রবলেম, ম্যানি এটাকে আমি কি বলবো বলো তো? ইয়েস, এটা কোয়ান্টিফায়ার, ম্যানি মাছ। এরপরে বসবে ডেমনস্ট্রেটিভ। ইয়েস, কিন্তু কোনোভাবেই ডেমনস্ট্রেটিভ আগে বসানো হয়েছে আর এটা হচ্ছে পরে, ইম্পসিবল। একবার ফিল করে দেখো, যদি এই দুটি বাক্যকে দেওয়া হয় আর এই নিয়মটা না জানো, তাহলে কি সমস্যার মধ্যে পড়বে। যদি বলা হয় দিস মেনি প্রবলেমস আর দিস মেনি প্রবলেমস আর ফাউন্ড হিয়ার, এই একটা বাক্য। আর আরেকটা বাক্যতে দেওয়া হলো যে ম্যানি দিস প্রবলেম। একটু নিজকে প্রশ্ন করে দেখো যে এইরকম একটা প্রশ্ন যদি দেওয়া হয় পরীক্ষার হলে, বা তুমি লিখতে যাচ্ছ ধরনের কথা যে অনেক সমস্যা, এইটার অনেক সমস্যা, বা এইগুলির অনেক সমস্যা, এইগুলির অনেক সমস্যা অর্থে তুমি কোন আনসারটাকে বেছে নেবে। অনেকগুলো ধাঁধা পড়ে যেতে, কিন্তু এগুলো তোমাকে জানতে হবে যে কোন সিকোয়েন্সে এগুলো বসবে। নিশ্চয়ই বুঝে যাচ্ছ যে আগে বসবে কোয়ান্টিফায়ার, এবং তারপরে সিকোয়েন্স অনুযায়ী বসবে ডেমনস্ট্রেটিভ। অতএব সেদিক থেকে শতভাগ রাইট হচ্ছে বিনা বাক্য। এই যে সিকোয়েন্স জনিত ইস্যু, আশা করি এই জিনিসগুলো খুব বেশি কনফিউশন থাকবে না। অটোমেটিক্যালি এগুলোর আনসার তুমি দিতে পারবে, এটা আমার বিশ্বাস। ওকে, ব্যাস। এখন ডিটারমিনার সৃষ্টির উদ্দেশ্যটা নিয়ে কথা বলে আমরা আজকে আয়োজন শেষ করব। সেটা হচ্ছে ডিটারমিনার, এখানে বলবো আমরা কজ অফ অরিজিন। কজ অফ অরিজিন, ও আর আই জি এন, অরিজিন। একটা কারণ তোমরা জেনেছো যে নাউনের জন্য নাউনের কাছে নাউনের আগে বসে, আর আরেকটি কারণ তোমাকে বলতে জানতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1 কোনো কিছু রেফার করা, রেফারিং করা, বা আমি বলতে পারি পয়েন্টিং করা, হ্যাঁ, বা কোনো কিছু স্পেসিফিকেশন করা, নির্দিষ্ট করে বলা। আর আরেকটি হচ্ছে রেফারিং। আর আরেকটি কারণে এটা শিখতে হবে, সেটা হচ্ছে কোয়ান্টিফাইং, মানে এটা পরিমাণ বোঝানো, গুণ বোঝানো ইত্যাদি। কোয়ান্টিফাইং, 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 ঠিক আছে? এই জিনিসটা একটু তোমরা মনে রাখো, রেফারিং এবং হচ্ছে কোয়ান্টিফাইং। আলোচনা শেষ পর্যায়ে এসে একটা টেস্ট দেবো, টেস্টের মধ্যে রেফারিং এবং কোয়ান্টিফাইং বিষয়টা আশা করি কিছুটা বুঝে ফেলবে। যেমন আমি যদি টেস্টে কথাটা লিখি, বি কেয়ারফুল, যে উই হ্যাভ ফিনিশড, সবাই কিন্তু শেষ পর্যন্ত লিখতে পারে না। ওকে, সো উই হ্যাভ ফিনিশড, দেখা যাক তারা শেষ পর্যন্ত লিখতে পারে। উই হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট, PRO, যে ইজ প্রজেক্ট। আরেকটি বাক্য হচ্ছে উই হ্যাভ ফিনিশড আওয়ার প্রজেক্ট, এবং আরেকটি বাক্য হচ্ছে উই হ্যাভ ফিনিশড আওয়ার দ্য প্রজেক্ট। আমি যদি বলি এই তিনটি বাক্যের ভিতরে কোন বাক্যটি সঠিক, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে উই হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট, স্যার শুনতে ভালো লাগছে, এটা রাইট। উই হ্যাভ ফিনিশড আওয়ার প্রজেক্ট, আমরা আমাদের কাজ শেষ করেছি, স্যার এটাও শুনতে ভালো লাগছে, এটা রাইট। উই হ্যাভ ফিনিশড আওয়ার দ্য প্রজেক্ট, স্যার শুনতে ভালো লাগছে না, এটা রং। এটাই তো বলবে, কিন্তু আসলে একটা মজার কারণ আছে। আওয়ার এবং দা, আওয়ার এবং দা, একটু দেখো এই যে আওয়ার বা দা, এগুলোকে বলা হয় রেফারিং বা পয়েন্টিং, মানে আমার প্রজেক্ট নির্দিষ্ট করে বলছে, দা প্রজেক্ট সেই প্রজেক্ট। সুতরাং এই জিনিসটা তোমরা মনে রাখবে, একসাথে কখনোই রেফারিং অথবা পয়েন্টিং, রেফারিং বলি বা পয়েন্টিং বলি বা কোয়ান্টিফাইং যেটা বলি, একসাথে কখনোই বসে না। অর্থাৎ আমি যদি বলি হচ্ছে রেফারিং প্লাস, নোট করে নাও, নোট, রেফারিং প্লাস কোয়ান্টিফাইং, হ্যাঁ, এট আ টাইম, একসাথে, নো প্লেস।
অর্থাৎ শর্টকাটে লিখে দিলাম ক্যানট বি প্লেসড অর্থাৎ বসতে পারে না, এটা কখনোই বসতে পারে না, নো লিখে দিলাম, নোকে আমি রেড করে দিলাম, একসাথে বসতে পারে না। রেফারিং ডিটারমিনার এবং কোয়ান্টিফাইং ডিটারমিনার এট এ টাইম নো একসাথে বসতে পারে না। আওয়ারটাও রেফারিং, আবার ডাটাও হচ্ছে রেফারিং, কখনোই বসতে পারে না। ওকে, এখন তুমি যেটা জানতে চাচ্ছ স্যার রেফারিং কোনগুলো বুঝিয়ে দেবেন, বুঝাবো বাবা। আরেকটু বাক্য দাও, আমি যদি আরেকটু বাক্য লিখি, ধরো লিখলাম যে I have some questions, questions. Okay, আবার ধরো আরেকটু বাক্য লিখলাম যে I have many questions. আর আরেকটু বাক্য লিখলাম I have some, I have some, তার সঙ্গে আবার দিলাম many, তারপর questions। তাহলে বলবে স্যার এটা শুনতে ভালো লাগছে, I have some questions, এটাকে রাইট বলছি। I have many questions, আমার অনেক সমস্যা আছে, শুনতে ভালো লাগছে, রাইট বলবো। I have some many শুনতে কেমন ডিমান্ড লাগছে, এমন কথা বসে দেখিনি, অথবা কি বলবো, রং বলবো। কিন্তু আসলে এই সব কারণে রং বললে আমি খুশি হব না, তোমাকে রিজনটা জানতে হবে। কি রিজন বলতো? এই যে many বা some যেটাই বলছি এগুলোকে বলা হয় কোয়ান্টিফাইং, রাইট? তাহলে একই সাথে দুইটা যেমন রেফারিং বসতে পারে সেটা রং হয়েছে, তেমনি একই সাথে দুইটা কোয়ান্টিফাইং ডিটারমিনার কোথায় বসতে পারবে না সেটা রং হয়ে যাবে। এখন আমি একেবারে শেষের দিকে তোমাদের রেফারিং আর হচ্ছে কোয়ান্টিফাইং এর দুইটা নোটস আমি দিই। রেফারিং মানে এই রেফারিং কোনগুলো একটু ভালো করে মনে রাখো, ডিটারমিনারের মধ্যে স্পেসিফিকেশন কোনগুলো করে দেয়, রেফারিং কোনগুলো করে দেয়। নাম্বার 1 হচ্ছে আর্টিকেলের ভিতরে দা স্পেশালি এই আর্টিকেলটা, ঠিক আছে? এরপরে কমা দিয়ে আচ্ছা আর্টিকেল দা, আর্টিকেল দিয়ে এখানে আমরা আর্টিকেল দা, এরপরে এর সঙ্গে আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো আমি এখন এগুলো বলার সঙ্গে সঙ্গে মনে হবে ও আচ্ছা দিস দ্যাট দোজ ওইগুলো, রাইট? তুমি যদি ইংলিশ শিখতে চাও অনেক কিছু শিখতে হবে। শুরুতে যতদিন ছিল লাইব্রেরিতে এখন ততদিন নেই, ইভেন এই কোর্সটা তোমরা যারা শুরু করেছে লাস্ট পর্যন্ত অনেক হয়তো অবশ্যই নেই, কিন্তু অনেকে আছে যে না ছোট বাবা যে আমি শেষ পর্যন্ত বেঁচে থাকবো। যারা আমার ভাবছে শেষ পর্যন্ত বেঁচে থাকবো তারা যেন এই কাজটা কখনো ভুল না করে। ডেমনস্ট্রেট বলার সঙ্গে সঙ্গে মনে হবে ও স্যার আপনি দিয়েছিলেন দিস দ্যাট দোজ ওইগুলো। ডেমনস্ট্রেটের সাথে আরেকটা বিষয় যেটা বুঝেছি, যখন আমি প্রোনাউন আলোচনা করব তখন বিস্তারিত কথা বলবো। আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ এবং পসেসিভ এই তিনটাকে বলা হচ্ছে রেফারিং। তাহলে রেফারিং এই তিনটা ব্যতীত বাকি যেগুলো আছে সেইগুলোকে আমরা বলবো কি বলতো? অল, উইদাউট হচ্ছে এই তিনটা, অর্থাৎ আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ। অর্থাৎ এই কয়টা ব্যতীত সবগুলো ডিটারমিনার আমরা কোয়ান্টিফাইং এর মধ্যে ফেলবো। দুইটা কোয়ান্টিফাইং একসাথে বসতে পারে না, দুইটা রেফারিং একসাথে বসতে পারে না। মনে থাকবে তাহলে? আশা করি এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা যদি ডিটারমিনারকে মূল দুইটা ভাগে ভাগ করি তাহলে একটা হচ্ছে রেফারিং আর দুই নাম্বারটা হচ্ছে কোয়ান্টিফাইং। এখন আমি যে প্রকারটা সুন্দর করে দিয়েছি তোমাদের, আমার মনে হয় না যেটা বের করার সমস্যা হবে। ডিটারমিনার এখন মৌলিক প্রকার হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেফারিং ডিটারমিনার এবং একটা হচ্ছে কোয়ান্টিফাইং ডিটারমিনার। রেফারিং হচ্ছে এই তিনটা, এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কোয়ান্টিফাইং। ব্যাস, মোটামুটি ইন্ট্রো ক্লাসে এর বেশি বাইরে যদি আমি তথ্য দিই তাহলে অবস্থা একেবারে খুবই জঘন্য হয়ে যাবে। সবশেষে একটা মজার টুইস্ট দিয়ে, একটা মজার টুইস্ট রসালো একটা ব্যাপার দিয়ে আজকের এই আয়োজনটি শেষ করব। শেষ হচ্ছে এই বিষয়টা আমি বলতে পারি যে ডিটারমিনার প্লাস নাউন। আমি বলতে পারি ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কিন্তু আমি কখনো বলতে পারি না অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে যদি সেই নাউনটা হয় প্লুরাল অথবা আনকাউন্টেবল। এই কথাটা একটু জাস্ট মনে রেখো। নাউনের আগে আমরা বলবো ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বলবো, কিন্তু অ্যাডজেক্টিভ শুধু একা একা বলবো না যতক্ষণ না সেই নাউনটা আনকাউন্টেবল অথবা প্লুরাল না হয়। যদি বুঝতে চাও এক্সাম্পল দিয়ে কথা বলবো। ওকে, আমি বললাম যেটা প্রবলেম, দা গুড প্রবলেম, PROBLEM প্রবলেম। কিন্তু আমি কখনো বলতে পারবো না গুড প্রবলেম, PROBLEM প্রবলেম। আমি শুধু অ্যাডজেক্টিভ আর নাউন কখনোই বসাতে পারবো না, এটা কমপ্লিটলি রং। এই বাক্যটা রাইট তখন যদি আমি বলি যে গুড প্রবলেমস ভালো সমস্যাগুলো, সো অ্যাডজেক্টিভের পর নাউনটা প্লুরাল হলে সেই বাক্যটা রাইট থাকবে। এখানে কোনো সময় বলা হয় যে ডিটারমিনার ব্যতীত অ্যাডজেক্টিভের অস্তিত্ব অনেকটাই শূন্য। ডিটারমিনার ব্যতীত অ্যাডজেক্টিভের অস্তিত্ব অনেক ক্ষেত্রেই শূন্য। সুতরাং একটা বাক্যে একটা নাউনের সাথে অ্যাডজেক্টিভের থেকেও সবচাইতে যার দাম বেশি সে হচ্ছে কি বলতো? ইয়েস, সে হচ্ছে ডিটারমিনার। আর এই কারণে ডিটারমিনারকে পার্টিসিপেসে নবম প্রকার শিক্ষার্থী তোমার কোনো আপত্তি থাকবে না। বাক্যে ব্যবহৃত অর্থবোধক গুরুত্বপূর্ণ একটা পার্ট এলিমেন্টের নাম হচ্ছে ডিটারমিনার। শেষ করছি আজকের ইন্ট্রো এই ডিটারমিনার ক্লাসটি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে ডিটারমিনারের একেবারে চুল চেরা বিশ্লেষণ নিয়ে হাজির হব। ডিটারমিনারের বেসিক প্রকার থেকে শুরু করে সেটা কাউন্টেবল, আনকাউন্টেবল বা বিভিন্ন ধরনের নাউন করবে, কোন ধরনের